হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উদিকারিস গুরুকুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে ফুড ওয়েসাইয়ের নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে, তাই তো? তো আমাদের পড়াশোনা স্টার্ট করে দিতে হবে এখন থেকে। এবার দেখো, আমাদের পড়াশোনা স্টার্ট করার আগে আমাদের সিলেবাসটা জানতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, আগের বছরের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের আগে দেখতে হবে। সেই অনুযায়ী আমাদের পড়াশোনা স্টার্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা বিগত বছরের প্রশ্ন অ্যান্সার অর্থাৎ 2019-এর প্রশ্ন অ্যান্সার নিয়ে চলে এসেছি। মোট 50টা অ্যারিথমেটিক থাকে আর 50টা কি থাকে, জিকে থাকে, ঠিক আছে? এবার 50টা অ্যারিথমেটিকের মধ্যে স্যার দেখবে করিয়ে দিয়েছেন, ঠিক আছে? 25টা কোশ্চেন করিয়ে দিয়েছেন আর 25টা পরের ক্লাসে করে দেবেন। আর জিকের 50টার মধ্যে 25টা কোশ্চেন অ্যান্সার আমি এখানে করিয়ে দিচ্ছি আর পরের ক্লাসে 25টা কোশ্চেন অ্যান্সার করাবো। দেখো, শুধু 25টা যদি আমি কোশ্চেন আর আনসার বলে দিই তাহলে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না, তাই না? কারণ বেশিরভাগ ইউটিউব চ্যানেলেই 25টা কোশ্চেন অ্যান্সার বা 50টা কোশ্চেন অ্যান্সার কিন্তু করিয়েই রেখেছে, তাই তো? তো আমরা আজকে কী করবো, ওই 25টা কোশ্চেন অ্যান্সারের সাথে আরও সেই রিলেটেড যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে বা আনসারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? ঠিক আছে, স্টিফেন হকিং, এডওয়ার্ড জেনার, মেঘনাথ সাহা নাকি লুই পাস্তুর বা পাস্তুর? ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো স্টিফেন হকিং। স্টিফেন হকিং এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটা লিখেছে, ঠিক আছে? এবার দেখো এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার কী করেছিল? এডওয়ার্ড জেনার স্মল পক্সের কী করেছিল? ভ্যাকসিন বার করেছিল, ঠিক আছে? সেমভাবে লুই পাস্তুর আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি কি, যে জলাতঙ্ক রোগের কিন্তু টিকা আবিষ্কার করেছিল, ঠিক আছে? তারপর দেখো মেঘনাথ সাহা তাপীয় আয়নীকরণ তত্ত্বের প্রবক্তা ছিলেন, ঠিক আছে? প্রশ্ন দেখো, শান্তি স্বরূপ ভাটানগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোনটা? ঠিক আছে, স্পোর্টস, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি নাকি চলচ্চিত্র? এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো শান্তি স্বরূপ ভাটানগর পুরস্কারের সাথে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি। এবার দেখো বিজ্ঞানের সাথে যুক্ত অর্থাৎ সায়েন্সের সাথে যুক্ত আরও একটা অ্যাওয়ার্ড রয়েছে, ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে কলিঙ্গ অ্যাওয়ার্ড, ঠিক আছে? তারপরে দেখো স্পোর্টসের সাথে কি যুক্ত? স্পোর্টসের সাথে যুক্ত হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এটা প্রথম দেওয়া হয়েছিল 1991 সালে, ঠিক আছে? কে প্রথম পেয়েছিল? প্রথম উইনার ছিল বিশ্বনাথন আনন্দ, ঠিক আছে? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কার সাথে যুক্ত? তখন কিন্তু এখানে হয়ে যাবে স্পোর্টসের সাথে যুক্ত, ঠিক আছে? তারপরে দেখো চলচ্চিত্র পুরস্কার রয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে কি দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার। তারপরে দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু চলচ্চিত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ পুরস্কার, ঠিক আছে? তো এর মধ্যে দাদা সাহেব ফালকে পুরস্কার কত সালে দেওয়া হয়েছিল প্রথমে, আর হচ্ছে কি মেডেল দেওয়া হয় আমরা সেটা জেনে নেবো, ঠিক আছে? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় 1969 সালে, ঠিক আছে? 1969 সালে। আর এখানে কি দেওয়া হয় মেডেল হিসাবে? এখানে দেওয়া হয় গোল্ডেন লোটাস। দেখো তারপরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস বা উত্তরায়ণ ঘটে 22শে ডিসেম্বর, 23শে সেপ্টেম্বর, 21শে জুন না 21শে মার্চ? এবার একটা কথা বলি, দেখো দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ কিন্তু হয় না, দক্ষিণ গোলার্ধে কিন্তু দক্ষিণায়নটা হয়, ঠিক আছে? তো আমি এটা হিসাবেই পড়াচ্ছি। এবার দেখো আমাদের পুরো ডিটেলসে জানতে হবে যে কি উত্তরায়ণ আর দক্ষিণায়ন ব্যাপারটা কি, ঠিক আছে? এটা কিন্তু আমার জিওগ্রাফি ক্লাসে আমি ডিটেলসে করিয়েছি, তাও এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমি ছবিটি একটু আগে থেকেই করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, নাহলে আমার একটু প্রবলেম হয়, মানে পেনের সমস্যা হয়, ঠিক আছে? দেখো এইটাকে যদি আমরা পৃথিবী ধরি তাহলে এই দিকে কি আছে আমাদের নর্থ, তাই তো? এটাও নর্থ আর এটা কি আমাদের সাউথ। তো এই মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা বা বিষুবরেখা, যেটা কিনা হয় 0 ডিগ্রি, তাই তো? এবার দেখো এর আশেপাশে উপরটা হয় মহাবিষুব আর নিচেরটা হয় জলবিষুব, ঠিক আছে? আর এটা কি কর্কট ক্রান্তি রেখা আর এটা কি মকর ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা 23.12 ডিগ্রি নর্থ আর মকর ক্রান্তি রেখা 23.12 ডিগ্রি সাউথ, ঠিক আছে? এবার আমি কেন এই ছবিটা এঁকেছি দেখো, আমাকে এই 4টে জিনিস থেকেই বারবার প্রশ্ন দেয়, ঠিক আছে? তো সেইগুলোই আমাদের রাখতে হবে। দেখো এই যে এইখানে অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার ওপর যখন সূর্য লম্বভাবে কিরণ দেয়, ধরো এখানে সাপোজ সূর্য আছে, তো এখান থেকে যদি সূর্য লম্বভাবে কর্কট ক্রান্তি রেখার উপর কিরণ দেয় তখন কি হয়, এই আমাদের নর্থে অর্থাৎ কি উত্তর দিকে উত্তরায়ণের ফলে আমাদের কি হয়, দিনের পরিমাণটা বেশি হয়, রাতের পরিমাণটা কম হয়, ঠিক আছে?
তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উত্তরায়ণ। এটা কত তারিখে হয়? এটা 21শে জুন তারিখে হয়। এই যে এখানে আমি 4টে তারিখ লিখেছি না, এই 4টে তারিখ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 4টে তারিখ কি বললাম? খুব ইম্পর্টেন্ট, বারবার কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরে দেয়, ঠিক আছে? তো উত্তরায়ণ হয় 21শে জুন, এই মহাবিষুব হয় হচ্ছে 21শে মার্চ, জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর। সেমভাবে এই যে মকরক্রান্তি রেখার উপর যখন সূর্য লম্বভাবে কিরণ দেয় তখন কি হয়? দক্ষিণ গোলার্ধের সাইডটায় কি হয়? আমাদের দিনের পরিমাণ বেশি হয়, রাতের পরিমাণ কম হয়, ঠিক আছে? এটা কত তারিখে? এটা হয় 22শে ডিসেম্বর তারিখে, ঠিক আছে? তো দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস ঘটে কত তারিখে হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো 22শে ডিসেম্বর, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা INTUC নাকি CITU নাকি AITUC নাকি BMS? ঠিক আছে, এটা মোটামুটি তোমরা সবাই জানো। ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হচ্ছে AITUC, অর্থাৎ কোনটা? এটা, ঠিক আছে? AITUC কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? AITUC প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে, ঠিক আছে? কে এর প্রেসিডেন্ট ছিল? এর প্রেসিডেন্ট ছিল কি? লালা লাজপত রায়, ঠিক আছে? তো লালা লাজপত রায়কে কি বলা হয়? পাঞ্জাব কেশরী বলা হয়, তাই না? প্রশ্ন দেখো, কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? দেরাদুন, হায়দ্রাবাদ, নয়াদিল্লি নাকি ইটানগর? ঠিক আছে, দেখো কৃষি গবেষণার ভারতীয় পরিষদ বলেছে, ভারতীয় পরিষদ কোথায় হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু নয়াদিল্লি, ঠিক আছে? এবার দেখো দেরাদুনে কি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে? দেরাদুনে রয়েছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে? এটা রয়েছে কিন্তু দেরাদুনে, খুব ইম্পর্টেন্ট। দেরাদুনে কি বললাম? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে? তারপরে দেখো হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে কি অবস্থিত? হায়দ্রাবাদে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে চারমিনার। তোমরা মোটামুটি সবাই জানো যে চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত, ঠিক আছে? হায়দ্রাবাদ সম্পর্কে আর একটা প্রশ্ন আছে যে সিটি অফ পার্লস কাকে বলা হয়? তখনও কিন্তু এই হায়দ্রাবাদই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? হায়দ্রাবাদ শহরটা কে তৈরি করেছিল? মোহাম্মদ কোয়ালি কুতুব শাহ, ঠিক আছে? তিনি এই হায়দ্রাবাদ কি করে শহরটি স্থাপন করেছিল, ঠিক আছে? এবার দেখো ইটানগর, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, জিরো আওয়ার কি? জিরো আওয়ার কি? এটা কিন্তু আমরা পলিটিতে পড়েছি, পলিটিতে আমার ক্লাসেও আমি কিন্তু জিরো আওয়ার সম্পর্কে ডিটেলসে বলেছি। তো এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো জিরো আওয়ার কি? এখানে অপশন কি কি দিয়েছে? যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত করা হয়, নাকি সকাল ও বিকেলের সেশনের মধ্যবর্তী সময়, নাকি লোকসভাতে যখন কোনো অর্থ বিল পেশ করা হয়, ঠিক আছে? এখানে দেখো জিরো আওয়ার কি? এখানে অ্যান্সার হয়ে যাবে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়, ঠিক আছে? জিরো আওয়ার কোয়েশ্চেন আওয়ারের পরবর্তী সময়ে কিন্তু জিরো আওয়ারটা হয় 12টা থেকে 1টার মধ্যে। এই 1টার মধ্যে কিন্তু আমাদের জিরো আওয়ার সম্পূর্ণ শেষ হয়ে যায়। 12টা থেকে 1টা ক ঘন্টা? 1 ঘন্টা। এই 1 ঘন্টা টাইমের মধ্যে আমাদের কি করতে হয়? গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা শেষ করে দিতে হয়, ঠিক আছে? পার্লামেন্টে এবার দেখো মোট 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় বা 20টা প্রশ্ন তোলা হয়। এটার জন্য প্রত্যেককে কত মিনিট করে সময় দেওয়া হয়? 3 মিনিট করে সময় দেওয়া হয়, ঠিক আছে? তাহলে প্রত্যেকে 3 মিনিট করে সময় পাবে এবং 20টা প্রশ্ন হার্ডলি করতে পারবে, ঠিক আছে? এবার এখানে আমাদের জিরো আওয়ারটা শেষ হয়ে যায়, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জিরো আওয়ারেই কিন্তু কি করা হয়? ডিসকাস করা হয়, ঠিক আছে? দেখো নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? গ্রানাইট, চুনাপাথর, পিট নাকি সেল? এখানে অ্যান্সার হয়ে যাবে চুনা পাথর, ঠিক আছে? চুনা পাথর পরবর্তীত রূপ হচ্ছে বা রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল, ঠিক আছে? এবার দেখো গ্রানাইটের রূপান্তরিত রূপ, গ্রানাইটের রূপান্তরিত রূপ হচ্ছে নিস, ঠিক আছে? তারপরে দেখো এখানে পিট আর তারপরে দেখো পিট আর সেল আছে। পিট কিন্তু কয়লার একটা রূপ, ঠিক আছে? এবার দেখো বেলে পাথরের রূপান্তরিত রূপ কি হয়? কোয়ার্টজাইট, ঠিক আছে? তারপরে দেখো কাদা পাথর, কাদা পাথরের রূপান্তরিত রূপ কি হয়? কাদা পাথরের রূপান্তরিত রূপ হয় স্লেট, ঠিক আছে? ব্যাসাল্ট, ঠিক আছে? ব্যাসাল্টের রূপান্তরিত রূপ কি হয়? অ্যাম্ফিবোলাইট, ঠিক আছে? তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণ শক্তির উৎস নয়? পুনর্নবীকরণযোগ্য কি? বারবার ব্যবহার করার ফলেও যেগুলো শেষ হবে না সেটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য। তো এটার উৎস নয় কোনটা? জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ুশক্তি। দেখো জলবিদ্যুৎ কোনোদিন শেষ হবে না, সৌরশক্তিও কোনোদিন শেষ হবে না, বায়ুশক্তিও কোনোদিন শেষ হবে না, কিন্তু জ্বালানি কোষ কিন্তু শেষ হয়ে যেতেই পারে, তাই না? তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ছবি শব্দটি এসেছে এক ধরনের কবিতা থেকে, এক ধরনের পোশাক থেকে, একটি ভাষা থেকে, না একটি জায়গার নাম থেকে? এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো এক ধরনের পোশাক থেকে, ঠিক আছে? সুফি কথার অর্থ হচ্ছে
পবিত্র জীবনযাপন। ঠিক আছে, সুফি কথার অর্থ আমি কি বললাম? পবিত্র জীবনযাপন। এবার দেখো, এই সুফিবাদের যারা জনক ছিল, ঠিক আছে, তারা একটা মোটা পোশাক পরতো বা মোটা পশমের একটা বস্ত্র পরতো, যেটাই কিন্তু সুফি নামে পরিচিত। ঠিক আছে, তাহলে সুফি কথাটি কোথা থেকে এসেছে? এক ধরনের পোশাক থেকে এসেছে। ঠিক আছে, এবার দেখো, সুফি সম্প্রদায় তো অনেক ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সম্প্রদায় ছিল সেটা হচ্ছে চিশতি সম্প্রদায়, তাই তো? সেটা কি ছিল? চিশতি সম্প্রদায়। এই চিশতি সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছিল? খাজা মঈনুদ্দিন চিশতি। ঠিক আছে, সূর্যগ্রহণ ঘটে যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে আসে, নাকি চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়, নাকি চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে, নাকি চাঁদ পৃথিবীর মাঝে আসে? দেখো, সূর্য তো আর নড়তে পারে না, সূর্য তো স্থির, তাই না? তাহলে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে, নাকি পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আসে, নাকি বি নম্বর অপশানটা? এখানে দেখো কি হয়ে যাবে, এখানে ধরো পৃথিবী রয়েছে, ঠিক আছে, এইবার পৃথিবীর চারপাশে আবার কে ঘুরছে? পৃথিবীর চারপাশে ধরো চাঁদ ঘুরছে। এইবার চাঁদ যখন এখানে চলে আসে, ঠিক আছে, চাঁদ যখন এখানে চলে আসে, তখন এই সূর্য আর পৃথিবীর মাঝখানে কে চলে এলো? সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে এলো চাঁদ। তখনই কি হয়ে যায়? সূর্যগ্রহণ। ঠিক আছে, এই যে পুরো একদম সূর্যটা ঢেকে যায়, ঠিক আছে, পুরো চাঁদটাকে আমরা দেখতে পাই, ঠিক আছে, পুরো কালো দেখতে পাই, এবং চাঁদটা কি করে? সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়। ঠিক আছে, চাঁদের তো আয়তন খুবই কম, সূর্যের আয়তন অনেক বেশি, কিন্তু আমাদের কাছে কে রয়েছে? তাই না, আমাদের পৃথিবীর কাছে কে রয়েছে? চাঁদ রয়েছে। ওই জন্য আমরা কি দেখতে পাই? চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিয়েছে। ঠিক আছে, তখন হয় সূর্যগ্রহণ। তাহলে সূর্যগ্রহণ কখন হয়? যখন হচ্ছে সূর্য আর পৃথিবীর মাঝখানে কে আসে? চাঁদ চলে আসে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো নাইট্রোজেন, আর্গন, জলীয় বাষ্প না অক্সিজেন? দেখো, বায়ুমণ্ডলে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস, তাহলে বায়ুমণ্ডলে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসগুলো যদি আমরা জানি, কি কি আছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস? হিলিয়াম, নিয়ন, আর্গন, রেডন, জেনন, ক্রিপ্টন, তাই তো? এবার দেখো, এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বায়ুমণ্ডলে উপস্থিত কোনটা? ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো আর্গন। আর্গন কত পার্সেন্ট রয়েছে? আর্গন রয়েছে 0.93%। ঠিক আছে, 0.93%। এবার দেখো, নাইট্রোজেন সব থেকে বেশি রয়েছে আমাদের বায়ুমণ্ডলে। কত রয়েছে? রয়েছে হচ্ছে 78.08%। ঠিক আছে, তারপরে দেখো, নাইট্রোজেনের পরেই কার স্থান? অক্সিজেনের। ঠিক আছে, অক্সিজেন কত রয়েছে? অক্সিজেন রয়েছে 20.95%। ঠিক আছে, এবার দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক, নাকি চিফ ব্যাংকিং অফিসার, নাকি উপরের কোনোটিই নয়? দেখো, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধানকে আমরা কি বলি? আমরা বলি গভর্নর। কি বলি? গভর্নর বলি। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। জাতীয়করণ হয়েছিল 1949 সালে। ঠিক আছে, রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিল? প্রথম গভর্নর ছিল O.A. স্মিথ। ঠিক আছে, আর যদি বলি রিজার্ভ ব্যাংকের ভারতীয় প্রথম গভর্নর কে ছিল, তখন হয়ে যাবে কি? C.D. দেশমুখ। কি হবে? C.D. দেশমুখ। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি? উপরের কোনোটিই নয়, কারণ ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? গভর্নর বলা হয়। গভর্নর কোনো অপশনেই নেই, তার মানে এটা উপরের কোনোটিই নয়, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকারী হওয়ার সাল হলো 1951, 1960, 1965। এখানে দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 1951 সাল। ঠিক আছে, তো 1951 থেকে 1956 সাল, 5 বছর ধরে কি হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। কি মডেল অনুযায়ী? হ্যারড ডোমার মডেল অনুযায়ী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে জিডিপির গ্রোথ রেটের লক্ষ্যমাত্রা কত ছিল? লক্ষ্যমাত্রা ছিল 2.1%। ঠিক আছে, আর হয়েছিল কত? হয়েছিল 3.6%। তো খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। তারপরে দেখো, 1956 সাল থেকে কত হয়েছিল? 1961 সাল পর্যন্ত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, তো এটা কার অনুযায়ী হয়েছিল? এটা হয়েছিল প্রশান্ত চন্দ্র মহালানবিশ মডেল অনুযায়ী। ঠিক আছে, এখানে দেখো, জিডিপির গ্রোথ রেটের লক্ষ্যমাত্রা কত ছিল? লক্ষ্যমাত্রা ছিল 4.5%। ঠিক আছে, আর হয়েছিল কত? 4.3%। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও মোটামুটিভাবে সাকসেসফুলি হয়েছিল। ঠিক আছে, পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয় উদারীকরণ, বিশ্বায়ন, শিল্পায়ন, নাকি ব্যক্তিগতকরণ বা
প্রাইভেটাইজেশন। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলেছে পাবলিক সেক্টরের বিলগ্নীকরণ। এটা মানে কি বোঝাচ্ছি, পাবলিক সেক্টর মানে কি সরকারি সেক্টর, তাই তো। তো সরকারি সেক্টরের যখন কোনোভাবে লস হয়ে যায় বা ক্ষতি হয়ে যায় তখন কি করে তারা তাদের ওই সেক্টরের কিছুটা শেয়ার বা অনেকটাই শেয়ার কি করে দেওয়া হয়, কিছুটা নয় অনেকটাই, মানে হচ্ছে হাফের বেশি শেয়ার কি করা হয় অন্য কাউকে বিক্রি করে দেয়। ঠিক আছে, তখন কি হয়ে যায়, ব্যক্তিগতকরণ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু 50%-এর বেশি শতাংশ শেয়ার করে দিচ্ছে, তার মানে যাকে শেয়ার করে দিচ্ছে তাহলে তার ব্যক্তিগত হয়ে গেল। ঠিক আছে, এই সেক্টরটা। তো ওই জন্য এই ঘটনাকে বলা হয় কিন্তু বিলগ্নীকরণ। ঠিক আছে, বা প্রাইভেটাইজেশন। ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে কি প্রাইভেটাইজেশন বা ব্যক্তিগতকরণ। ঠিক আছে, দেখো সুপ্রিম অফিসের কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, নাকি রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি, নাকি প্রধানমন্ত্রী। এবার দেখো সুপ্রিম কোর্ট রয়েছে আর্টিকেল 124 থেকে 147 পর্যন্ত। ঠিক আছে, পার্ট কত, পার্ট রয়েছে হচ্ছে ভিতে। ঠিক আছে, এবার দেখো এই যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএর সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের মেন বিচারপতিকে কে নিয়োগ করে, প্রেসিডেন্ট নিয়োগ করে। প্রেসিডেন্টই কি করে, এনার শপথ গ্রহণের যে ব্যাপার সেটা পরিচালনা করে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। ঠিক আছে, এবার এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত তার পদে আসীন থাকতে পারে, তখন অ্যান্সার হয়ে যাবে 6 ইয়ার্স। ঠিক আছে, বা 65 ইয়ার্স। ঠিক আছে, যেটা আগে হবে সেটা। ঠিক আছে, হাইকোর্টের ক্ষেত্রে কি হয়ে যায়, হাইকোর্টের ক্ষেত্রে এটা হয়ে যায় 5 ইয়ার্স বা 62 ইয়ার্স, যেটা আগে হবে। ঠিক আছে, ভিটামিন যা সাধারণ মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, নাকি ভিটামিন এ ও ডি দুটোই। ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে কি কি রোগ হয়, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, স্কারভি রোগ হয়। কি রোগ হয়, স্কারভি রোগ হয়। এটা কিন্তু পরীক্ষায় বারবার এসেছে। ঠিক আছে, এবার দেখো ভিটামিন সি কোথায় কোথায় পাওয়া যায়, লেবুর রসে পাওয়া যায়। ঠিক আছে, ভিটামিন সি। তারপরে দেখো ভিটামিন এ, এর রাসায়নিক নাম কি, রেটিনল। ঠিক আছে, ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়, ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে, আর ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। তারপরে দেখো আর একটা জিনিস বলে দিই, অনেক সময় এই প্রশ্নটা আসে যে এর মধ্যে কোন ভিটামিনটা ফ্যাটের দ্রব্য। ঠিক আছে, বা ফ্যাটের দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে, তো ফ্যাটের দ্রব্য ভিটামিনগুলোর নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নামগুলো মনে রাখবে, কে, ই, ডি, এ, এই 4টে ভিটামিন কিন্তু কি হয়ে যায়, ফ্যাটে দ্রাব্য। ঠিক আছে, বাদ বাকিগুলো জলে। পরের প্রশ্ন দেখো, কাদের দ্বারা লোকসভা স্পিকার নির্বাচিত হন, পার্লামেন্টের সকল সদস্য দ্বারা, জনগণ দ্বারা সরাসরি, লোকসভার সমস্ত সদস্য দ্বারা, নাকি লোকসভার সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা। ঠিক আছে, এখানে দেখো অ্যান্সার হয়ে যাবে লোকসভার সমস্ত সদস্য দ্বারাই কিন্তু লোকসভার স্পিকার নির্বাচিত হয়। এবার দেখো লোকসভার স্পিকারের হাতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। লোকসভার স্পিকারই কিন্তু কোনো বিল মানি বিল নাকি মানি বিল নয় এটা কিন্তু ঠিক করে, এটা কিন্তু বারবার পরীক্ষায় দেয়। ঠিক আছে, তারপরে রাষ্ট্রপতি যে জয়েন্ট সিটিং ডাকে তার সভাপতিত্ব কে করে। ঠিক আছে, তো জয়েন্ট সিটিংয়ের সভাপতিত্ব করে কিন্তু লোকসভার স্পিকার। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লোকসভার সদস্যরা কত বছর বয়সে নির্বাচিত হতে পারে, 25 বছর বয়স হলে কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, আর লোকসভা কত বছর পর্যন্ত স্থায়ী হতে পারে, লোকসভা স্থায়ী হতে পারে 5 ইয়ার্স। ঠিক আছে, ভারতের সর্বাধিক সংখ্যায় শ্রমিক নিযুক্ত রয়েছে টেক্সটাইল শিল্পে, নাকি লৌহ ও ইস্পাত শিল্পে, নাকি পেট্রোকেমিক্যাল শিল্পে, নাকি অটোমোবাইল শিল্পে। ঠিক আছে, এবার দেখো এর অ্যান্সার হয়ে যাবে টেক্সটাইল শিল্পে। টেক্সটাইল শিল্প, ঠিক আছে, মানে কি কোনো কিছু উৎপাদন করার শিল্প, তাই এটা কোন সেক্টরের মধ্যে পড়ছে, এটা কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। আমাদের 3টে সেক্টরই রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে টার্সিয়ারি। ঠিক আছে, প্রাইমারি সেক্টর মানে হচ্ছে যারা মাছ ধরে, তারপরে চাষাবাদ করে, এগুলো হয়ে যাচ্ছে প্রাইমারি সেক্টর। ঠিক আছে, এই প্রাইমারি সেক্টরের উপরেই কিন্তু 50% বেশি মানুষ নির্ভর করে রয়েছে। ঠিক আছে, এবার দেখো সর্বাধিক শ্রমিক নিযুক্ত রয়েছে কিন্তু আমাদের টেক্সটাইল শিল্পে। ঠিক আছে, এবার দেখো এই সেকেন্ডারি শিল্প, সেকেন্ডারি শিল্প মানে হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে, যেখানে বেশি শ্রমিক নিয়োজিত থাকে উৎপাদনের ক্ষেত্রে বা কোনো নির্মাণ শিল্পে, এগুলোতে। এবার দেখো টার্সিয়ারি মানে হচ্ছে যে সেবা ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র যাকে বলে। ঠিক আছে, যেরকম ব্যাংকিং, রেলওয়ে, এগুলো কিন্তু সব আমাদের টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। ঠিক আছে,
এবার দেখো সবথেকে বেশি জিডিপি, সবচেয়ে বেশি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিন্তু রয়েছে সার্ভিস সেক্টরে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছিল মহেন্দ্রনাথ সিং, নন্দকিশোর শর্মা, নাকি শিবনন্দন নাতিয়াল, নাকি রাজ কাপুর? এখানে অ্যান্সার হয়ে যাবে কি শিবনন্দন নাতিয়াল। ঠিক আছে, ইনি কি করেছিল এই সত্যম শিবম সুন্দরম এই ছবিটি কিন্তু অঙ্কন করেছিল। পরের প্রশ্ন দেখো, কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে, বাজরা, ভুট্টা, জোয়ার, নাকি গম? এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে দেখো জোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু আমি অনেক জায়গায় ভুট্টাও পেয়েছি, অনেক জায়গায় কিন্তু জোয়ারও পেয়েছি। ঠিক আছে, তো তোমরা এটা ঠিকঠাক করে একটু দেখে নেবে, এটা নিয়ে আমার একটু কনফিউশন রয়েছে। পরের প্রশ্ন দেখো, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে পরিশোষণ, আস্রাবণ, ইলেকট্রোফোরেসিস, নাকি ব্যাপন? এর অ্যান্সার হয়ে যাবে দেখো আস্রাবণ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। 2G বর্ণালী 30 থেকে 2000 কিলোহার্জ ব্যান্ডউইথ ব্যবহার করে। 3G বর্ণালী 15 থেকে 20 মেগাহার্জ ব্যান্ডউইথ ব্যবহার করে। 4G বর্ণালী অন্তত 40 মেগাহার্জ ব্যান্ডউইথ ব্যবহার করে। ঠিক আছে, তো এই তিনটেই কিন্তু বক্তব্য কি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। এখানে অ্যান্সার হয়ে যাবে সবগুলি। 20 থেকে 20,000 হার্জ। ঠিক আছে, 20 থেকে 20,000 হার্জ যদি বলি, এই হার্জের মধ্যে আমরা কিন্তু সব শব্দ শুনতে পারি, এটাকে কিন্তু শ্রুতিগোচর শব্দের সীমা বলা যায়। ঠিক আছে, এটা কিন্তু আমরা শুনতে পারি। এবার 20 হার্জের যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সেটা হয়ে যায় শব্দেতর শব্দ বা ইনফ্রাসনিক শব্দ, যেটা কিন্তু আমরা শুনতে পারি না। তারপর দেখো 20,000 হার্জের বেশি যদি বলি তাহলে হয়ে যাবে শব্দেতর শব্দ। ঠিক আছে, বা আল্ট্রাসনিক শব্দ। এই শব্দগুলো কারা শুনতে পারে? এই শব্দগুলো কুকুর, বেড়াল, বাঁদর এরা আমরা কিন্তু শুনতে পারি না। ঠিক আছে, এই 20,000 হার্জের বেশি, এই 20,000 হার্জের বেশি শব্দ ইউজ করে কিন্তু সমুদ্রের গভীরতা নির্ণয় করে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, না ইউএস ওপেন? এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো উইম্বলডন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম ফুলটি হলো পদ্ম, রাফলেশিয়া, জায়ান্ট ক্যাকটাস, না উপরের কোনোটিই নয়? এখানে দেখো অ্যান্সার হয়ে যাবে রাফলেশিয়া বিশ্বের বৃহত্তম ফুল। এই যে ছবিটা এখানে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো বিশ্বের বৃহত্তম ডোম যদি বলে বা বিগেস্ট ডোম যদি বলে তাহলে হয়ে যাবে গোল গম্বুজ। ঠিক আছে, যদি বলে লার্জেস্ট লেক কিন্তু ফ্রেশ ওয়াটার হতে হবে, তাহলে হয়ে যাবে সুপিরিয়র লেক, যেটা ইউএসএ অবস্থিত। ঠিক আছে, কোল্ডেস্ট প্লেস যদি বলি তাহলে হয়ে যাবে ভস্টক। ঠিক আছে, তারপরে যেমন ইম্পর্টেন্ট আছে হটেস্ট প্লেস। ঠিক আছে, ডেথ ভ্যালি, যেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। ঠিক আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, কোবল, জাভা, বেসিক, নাকি অ্যাসেম্বলার? এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো, তোমরা সবাই জানো, নাম শুনেছ, জাভা। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের মোটামুটি 25টা কোশ্চেনের অ্যান্সার এবং তার সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। তো থ্যাংক ইউ গাইজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা আমাদের এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই সব পিডিএফ দেওয়া হয় আর কুইজও কিন্তু প্রোভাইড করা হয়। পরবর্তী ক্লাসে আমাদের যে আরও 25টা কোশ্চেন আনসার বাকি থাকলো, তো সেইগুলো আমরা ডিসকাস করব আর তার সাথে আমরা আরও আলোচনা করব। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা রেগুলার ক্লাসও প্রোভাইড করি, তো সেইগুলো কিন্তু তোমাদের দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ ফুড এশায় এবার অনেকে ফর্ম ফিল আপ করবে, তো সবারই কিন্তু এই ক্লাসগুলো খুবই দরকার।